আমার একটি গরু বন্ধু আছে। ছেলেবেলা থেকে তাকে চিনি আমি। একসাথে বড় হয়েছি, কাজেই আমার তাকে গরু ডাকার হক আছে। কানাকে কানা বলতে হয় না, খোড়াকে খোড়া বলতে হয় না। কিন্তু গরুকে গরু বলতে তো কোনো দোষ নেই। সে বাস্তবিকই গরু। আমরা স্কুলে যখন বড় হয়ে বৈজ্ঞানিক, সাহিত্যিক, অভিযাত্রিক হওয়ার স্বপ্ন দেখতাম, তখন সে কিভাবে সুরকির ব্যবসা করে বড়লোক হবে তার স্বপ্ন দেখত। কলেজে পড়ার সময় আবিষ্কার করলাম মানুষকে খোশামদি করার তার কোনো তুলনা নেই। আমরা যখন কিছুতেই হোস্টেলে জায়গা পাচ্ছি না, সে হোস্টেলের সুপারিনটেনডেন্টকে খোশামদি করে কিভাবে জানি একটা জায়গা করে নিল। পড়াশোনায় আমাদের থেকে ঢের খারাপ হয়েও বিশ্ববিদ্যালয়ে সে রাজনীতি করা শুরু করলো। আশ্চর্য রকম রাজনীতি। যখন যে দল ক্ষমতায় তখন সে দল। কোথাও কোথাও নাকি সে মারামারিও করতে গেছে। সরকারি দলের মারামারি করার হক অন্যদের থেকে বেশি। আমি লিখে দিতে পারি সে নিজে কখনো কারো গায়ে হাত তোলেনি। বড় গুন্ডাদের সাগরেদ হিসেবে পিছন থেকে লাভ ছাপ দিয়েছে। যাই হোক, কোনো মতে সে বিশ্ববিদ্যালয়ের একটা ডিগ্রি নিয়ে নিল। তারপরেই সে তার সারা জীবনের স্বপ্নের পিছনে লেগে গেল, টাকা বানানো। এতদিনে তার অনেক লোকজনের সাথে পরিচয় হয়েছে। খোশামদি করে সবাইকে সে নরমও করে রেখেছে। তাদের ব্যবহার করে বিভিন্ন ব্যবসায় পারমিট জোগাড় করে সে সত্যি সত্যি টাকা বানানো শুরু করলো। প্রথমে দেখতাম রিক্সা করে যাচ্ছে, কোলের ওপর ব্রিফকেস, তারপরে স্কুটার, পাশে ব্রিফকেস, এরপর হঠাৎ গাড়ি। ব্রিফকেস আর বাইরে থেকে দেখা যায় না। ইদানিং তাকে এক একদিন এক একটা গাড়িতে দেখি। টাকা সত্যি সে বানিয়েছে। আমার এই গরু বন্ধুটির একটি মাত্র গুণ, এত টাকা হবার পরেও সে আমাদের ভুলে যায়নি। ছেলেবেলায় আমরা যারা বৈজ্ঞানিক, সাহিত্যিক এবং অভিযাত্রিক হবার স্বপ্ন দেখতাম এবং বর্তমানে যারা কলেজের মাস্টারি, খবরের কাগজের সহকারী সম্পাদক বা ব্যাংকের কেরানির কাজ করি, তাদের সে নিয়মিত খোঁজ নেয়। রাস্তায় কখনো দেখা হলে গাড়ি থামিয়ে এমন হইচই শুরু করে দেয় যে আশেপাশে লোক জমা হয়ে যায়। তার বাসাতে প্রায় প্রত্যেক দিন কাউকে না কাউকে ডাকছে। কিন্তু যে একবার গিয়েছে সে সহজে দ্বিতীয়বার যেতে চায় না। কেন চাইবে? সে বাস্তবিকই গরু। তার সাথে কোনো কিছু নিয়ে কথা চালিয়ে যাওয়া যায় না। সে সারা জীবনে একটি মাত্র বই পড়েছে, নিহার রঞ্জন গুপ্তের কি একটা উপন্যাস। সে এখনো বিশ্বাস করে রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল প্রাইজ দেবার পেছনে হিন্দুদের কি একটা ষড়যন্ত্র আছে। তার মতে আইয়ুব খানের মতো জাদ্রেল বাঘের বাচ্চা নাকি পৃথিবীতে আর জন্মায়নি। এর সাথে কি নিয়ে গল্প করব? একদিন সে আমার সাথে দুঃখ করে বলল তার বাসায় কেউ এলে বেশিক্ষণ বসতে চায় না। সে এত যত্ন করে, তবুও। আমি তাকে বলেই ফেললাম সত্যি কথাটা। বললাম, দেখ, তোর সাথে লোকজন কি নিয়ে গল্প করবে? তুই এখনো বিশ্বাস করিস আইয়ুব খানের মতো মানুষ হয় না। তুই। সে ভারী অবাক হলো, বলল, কেন? তুই মানতে রাজি না? আমি আর কি বলবো। তবু ওকে বোঝালাম, তোর বাসায় এলে তুই ভালো গদিওয়ালা সোফায় বসতে দিস, ভালো ভালো খেতে দিস, তারপর তোর টাকার গল্প শুরু করিস। কার এত মাথা ব্যথা পড়েছে যে বসে বসে তোর টাকার গল্প শুনবে? তোর ভেজর ভেজর শুনে বিরক্ত হয়ে যে মানুষ একটা বই খুলে দেখবে তার উপায় আছে? তোর বাসায় কোনো বই আছে? বন্ধুটি মিনমিন গলায় বলল, আমি কি ভেজর ভেজর করি? দেখ, তুই জানিস পর্যন্ত না যে তুই ভেজর ভেজর করিস। আমার গরু বন্ধুটি একটু দুঃখ পেল দেখে আমি সান্ত্বনা দিয়ে বললাম, তুই যদি সত্যি চাস বন্ধু বান্ধব এসে তোর বাসায় বসুক, গল্প করুক, তাহলে তোর নিজের গল্প করা ছাড়। বাসায় কিছু বইপত্র কিনে রাখ, জোর করে হিন্দি গান শোনানো বন্ধ করে তাদের নিজেদের পছন্দ করা গান শুনতে দে। কয়টা রবীন্দ্রসঙ্গীত, কিছু বাংলা রেকর্ড কিনে আন।
আর সবচেয়ে বড় কথা, একা কাউকে না ডেকে একসাথে কয়েকজনকে ডেকে আন। তোর সাথে কথা বলে আরাম না পেলে নিজেরা নিজেরা কথা বলবে। তুই দেখবি লোকজন কি নিয়ে কথা বলে, দেখে শিখবি। গরু বন্ধুটি অনেকক্ষণ চুপ করে থেকে একটা লম্বা শ্বাস ফেললো, কিছু বলল না। আমার একটু খারাপই লাগছিল, কিন্তু কি আর করা যাবে। বন্ধুটি আমার কথা অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করলো। সাধে কি আর গরু বলি? অন্য কেউ হলে কিছুতেই এত বড় অপবাদ চুপচাপ সহ্য করে আমার কথা মেনে নিত না, কিন্তু আমার কথা সত্যি কাজে দিল। একদিন বাসায় গিয়ে দেখি অনেক লোকজন হইচই করছে। দেয়ালে লম্বা টানা সেলফ, হাজার হাজার বই, দেয়ালে সুন্দর সুন্দর পেইন্টিং, পাশের রেকর্ড প্লেয়ারে মিষ্টি সেতার বাজছে। দেখে আমার ভালোই লাগলো। বন্ধুটি কাছে এসে চোখ মটকে বলল, তুই বলেছিলি আমি নাকি কথা বলতে জানি না। আমার বাসার লোকজন আসে না, তাকিয়ে দেখ। সত্যি দেখার মতো অনেক মজার মজার মানুষ এসেছে। এক পাশে দুজন দাবা খেলছে, অন্য পাশে তাস। এক কোনায় ভূতের গল্প, অন্য কোনায় প্রচন্ড রাজনীতি। গরু বন্ধুটি তার মাঝে মুখে একটা আত্মতৃপ্তি হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক কোনায় একজন লোক খুব মনোযোগ দিয়ে দেয়ালে একটা পেইন্টিং এর দিকে তাকিয়ে আছে। ছবিটি দেখে আমিও মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর জল রঙের ছবি আমি কম দেখেছি। একটা মেয়ের মুখ, বড় বড় কালো চোখে বিস্ময়াভিভূত হয়ে তাকিয়ে আছে, যেন এক্ষুনি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেবে। গরু বন্ধুটির এত ভালো রুচি জানতাম না। গিয়ে ছবিটির কথা জিজ্ঞেস করতেই বলল, হ্যাঁ, ওটা সস্তায় দিল না, তবু নিয়ে নিলাম। তুই নিজে পছন্দ করেছিস? হ্যাঁ, এটার ফ্রেমটা ছোট আছে, ওই জায়গার জন্যে একেবারে মাপসই। আমি কি আর শুধু শুধু ওকে গরু বলি? ফ্রেমের মাপ দেখে কিনে এনেছে। ছবিটা যে সুন্দর সে জানে না পর্যন্ত। এরপর মাঝে মাঝে ওর বাসায় গিয়েছি, একবার দুবার গিয়েছি শুধু ছবিটা দেখার লোভে। ছবিটা আমাকে এত মুগ্ধ করেছে যে বলার মতো নয়। ওর বাসায় এই ছবি মানায় না। ওই ফ্রেমের অন্য একটা ছবি ওকে দিয়ে ওই ছবিটা আমি নিয়ে নেব একদিন, ওর কি আসে যায়। একদিন রাস্তায় বন্ধুটির সাথে দেখা, আমাকে অভ্যাস মতো জোর করে ধরে বাসায় নিয়ে গেল। বাসায় ঢুকে আমি প্রথমেই ছবিটা দেখতে গেলাম। কাছে গিয়ে আমি আটকে উঠি। সেই ছবিটা নেই। ছবিটার মতো দেখতে আরেকটা ছবি ঝুলছে, বেশ কাঁচা হাতের কাজ। ছবিটাকে নকল করার চেষ্টা করছে, খানিকটা পেরেছেও, কিন্তু ছবির সৌন্দর্য কিছুমাত্র অবশিষ্ট নেই। আমি চিৎকার করে ডেকে বন্ধুটিকে বললাম, তোর ছবিটি কোথায়? সে অবাক হয়ে আঙুল তুলে দেখিয়ে বলল, এই তো। গরু কোথাকার, দেখছিস না এটা অন্য ছবি? তাই নাকি? সে কাছে এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, কোথায়? আমার তো ওই রকমই লাগছে। হঠাৎ সে চিৎকার করে উঠল, সত্যিই তো, আগেরটার ফ্রেম অনেক ভালো কাঠের ছিল, এটা সস্তার কাঠ। আমি বললাম, যে চুরি করেছে ঠিকই করেছে, তোর বাসায় এই ছবি মানায় না। একটা ভালো ফ্রেমে একটা সিনেমার পোস্টার ঝুলিয়ে রাখিস। বন্ধুটি আমার গালিটা চুপচাপ হজম করে বলল, ছবিটা কে নিয়েছে বলতে পারিস? আমি কিভাবে বলবো? কিভাবে বের করি বলতো? বের করে কি করবি? যে নিয়েছে সে ছবিটা পছন্দ করে বলে নিয়েছে। আমি না বললে তুই কোনোদিন জানতে পর্যন্ত পারতি না যে ছবিটা নেই। যেটা আছে সেটা নিয়েই খুশি থাক। বন্ধুটি কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়ল তার ছবিটার জন্যে। আমাকে নানানভাবে বোঝাতে লাগলো ছবিটা যে তার কত প্রিয় ছিল ইত্যাদি। আমাকে জিজ্ঞেস করলো কোনোভাবে বের করে দিতে পারি কিনা কে নিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোর বন্ধুদের কেউ ছবি আঁকতে পারে? সে বলল, জানে না। জানতাম, জানবে না। শিল্প, সাহিত্য, সঙ্গীত কিছুতেই তার উৎসাহ নেই। ছবিটা আঁকতে হয়েছে কাঁচা হাতের কাজ, তাই মনে হয় না কোনো পেশাদার শিল্পীকে দিয়ে করা। যে চুরি করেছে খুব সম্ভবত সেই এঁকেছে। কাজেই তার বন্ধুদের কেউ যদি ছবি আঁকতে পারে এবং মোটামুটি ভালোই পারে, তাহলে তাকে দিয়ে শুরু করা যেত। ছবিটা আঁকার জন্য একটা ফটো নিশ্চয়ই ব্যবহার করা হয়েছে।
তাই বন্ধুটিকে জিজ্ঞেস করলাম, কেউ কি কখনো তোর ছবিটার ফটো তুলেছে? বন্ধুটি মাথা চুলকে বলল, তুলেছে, কিন্তু কে তুলেছে তার মনে নেই। আমি সন্দেহ করেছিলাম তার মনে থাকবে না, তাকে খামোখা আমি গরুটা কিনা। বন্ধুটি বলল, আগামীকাল তার বাসায় অনেকে রাতে খেতে বলেছে, তখন সে তাদের জিজ্ঞাসা করবে কেউ ছবি আঁকতে পারে কিনা। আমি বললাম, খবরদার ওরকম কাজ করিস না। যে ছবিটা চুরি করেছে সে ভুলেও স্বীকার করবে না, বরং আরো সাবধান হয়ে যাবে। জিনিসটা কায়দা করে বের করতে হবে। কাল আমিও আসবো, দেখি কি করা যায়। খবরদার কাউকে বলবি না যে তুই জেনে গেছিস যে এটা আসল ছবি না। বন্ধুটি রাজি হলো। ওর বাসা থেকে বের হয়ে আমি আমার এক চাকমা বন্ধুর কাছে গেলাম। ছোটবেলায় বান্দরবনে দুজন এক স্কুলে পড়েছি। সে এখন ডাক্তারি পাশ করে ডাক্তার হয়েছে, থাকে চাটগা। কি কাজে ঢাকা এসেছে, আবার চলে যাবে। আমাকে দেখে সে ভারী খুশি হলো। গল্প শুরু করার আগেই বলে নিলাম আমি তার কাছে শুধু গল্প করার জন্যই আসিনি, তাকে একটা কাজ করে দিতে হবে। সে জিজ্ঞেস করলো, কি কাজ? তোকে তো এমনিতেই চাকমা চাকমা দেখায়, তোকে ভান করতে হবে যে তুই জাপানি। জাপানি ভাষা ছাড়া একেবারেই অন্য কোনো ভাষা জানিস না। তার ছোট ছোট চোখ কৌতূহলে যতটুকু সম্ভব বড় বড় হয়ে উঠল। কেন কেন তুই এখন আবার কার পিছনে লেগেছিস? কারো পিছনে লাগেনি, একটা চোর ধরতে হবে। আমি তাকে পুরো ব্যাপারটি খুলে আমার পরিকল্পনাটি জানালাম। শুনে সে মহা উৎসাহিত হয়ে ওঠে। ছেলেবেলায় দুজনে একসাথে অনেক বাদরামো করেছি, এই বয়সে আরেকবার সুযোগ পেলে ছেড়ে দেয় কিভাবে। সে আমাকে কথা দিল যে সে এমন চমৎকার অভিনয় করবে যে কেউ সন্দেহ পর্যন্ত করবে না। পরদিন সন্ধ্যাবেলা তাকে নিয়ে একটু দেরি করে আমার বন্ধুর বাসায় গেলাম। সবাই ততক্ষণে এসে গেছে। আমি বন্ধুকে বললাম, আমাদের অফিসে জাপান থেকে একজন এসেছে, কাল ওকে একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখাতে চাই। সে তার একটা গাড়ি দিতে পারবে কিনা। এটা নতুন কিছু নয়, যে কোনো দরকারে আমরা সবাই ওর গাড়ি ব্যবহার করি। এতগুলো গাড়ি, সে খুব খুশি হয়ে রাজি হয়। আমি সবার সাথে জাপানি বন্ধু ইকিমাতার পরিচয় করিয়ে দিতে লাগলাম। সে একটা দুইটা ইংরেজি শব্দ ছাড়া আর কিছু জানে না, তাই শুধু মাথা নাড়ানাড়ি আর দাঁত বের করে হাসি হাসি মুখ করে থাকা ছাড়া আর কিছু করা গেল না। কেউ আমাদের ভাষা না জানলে আমরা তার সামনেই নিজের ভাষায় তাকে তুলোধুনো করে থাকি। এবারেও তার ব্যতিক্রম হলো না। জাপানির কেমন খাদা নাক, কুতকুতে চোখ এবং কেমন বেকুবের মতো চেহারা, সেটা নিয়ে কয়েকজন তার সামনেই হাসাহাসি করলো। আমার চাকমা বন্ধু ভালো অভিনেতা, একটুও না চটে ওঠে, হাসি হাসি মুখ করে অপ্রস্তুত বিদেশি সেজে বসে থাকলো। আমার গরু বন্ধুটি আমাকে একপাশে টেনে নিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, তুই বের করবি না কে ছবি আঁকতে পারে? আমি মুখ কাচুমাচু করে বললাম, আজ হবে না রে, দেখছিস না জাপানি নিয়ে ফেসে গেছি, আজ চলে যেতে হবে। বন্ধুটির একটু আশাভঙ্গ হলো। বলল, ঠিক আছে, আরেকদিন হবে, তোরা খেয়ে যা। আমি একটু ইতস্তত করে রাজি হলাম। জাপানিকে নিয়ে খেতে বসে মহা মুশকিল, কিছুই প্লেটে নিতে চায় না। জাপানি ভাষায় কি কি বলে আর মাথা নেড়ে না করে। মাঝে মাঝে গোস্তটা দেখিয়ে কি যেন জিজ্ঞেস করে, হাত পা নেড়ে কি যেন দেখায়। আমি চমৎকৃত হয়ে দেখছিলাম। দেখে কে বলবে এ খাঁটি জাপানি ছাড়া আর কিছু। একজন বলল, জানতে চাইছে এটা কি? আমি বললাম, এটা গরু, বিফ বিফ। আরেকজন গলার স্বর আরো উঁচু করলো, কাউ কাউ মিট। যেন চেঁচিয়ে কথা বললেই ভাষার দেয়াল ভেঙে পড়ে। গরু বন্ধুটি নেচে কুদে মাথার শিং পিছনের ল্যাজ দেখিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। উল্টো জাপানি একটু ভয় পেয়ে মুখ ফ্যাকাশে করে চুপ হয়ে গেল। একজন বলল, আমি তো জানতাম এরা সাপ ব্যাং সব খায়, এই শালার এত ঢং কেন? একজন বলল, বেটাকে চিৎ করে শুয়ে মুখ হাঁ করে দাও তরকারিটা ঢেলে। আরেকজন বলল, আহা বেচারা খেতে পারছে না, কি না কি সন্দেহ করছে, দাও না বুঝিয়ে।
কোনটা কি? গরু বন্ধুটির বুদ্ধিও গরুর মতো, বলল একটা গরু ধরে আনতে পারলে হতো। তখন একজন বলল, ছবি এঁকে বুঝিয়ে দিলে হয়। আমি ঠিক এটার জন্যই অপেক্ষা করছিলাম। কথাটা লুফে নিয়ে বললাম, ঠিক বলেছেন। কাগজ কলম বের করে গোশতের বাটিটা দেখিয়ে গরু আঁকার চেষ্টা করতে লাগলাম। শিং এবং ল্যাজ দেবার পরেও ছবিটি কিছুতেই ফুটে উঠল না। অদ্ভুত একটা জন্তুর মতো দেখাতে লাগলো। জাপানি খানিকক্ষণ ছবিটা দেখে গম্ভীর হয়ে মাথা নাড়ল। সে বুঝতে পেরেছে এটা কিসের গোশত। সে কি বুঝেছে সেটাও সে বুঝিয়ে দিল বার দুয়ে, ঘেউ ঘেউ করে কুকুরের মতো ডেকে। ভুল বলেনি সে। ছবিটি গরুও হতে পারে, কুকুরও হতে পারে, হাতি কিংবা কুমিরও হতে পারে। সত্যি কথা বলতে কি যে কোনো চতুষ্পদ প্রাণী হতে পারে। একজন এতক্ষণ উসখুস করছিলেন, এবার বললেন, আমাকে দিন দেখি কাগজটা। তাকে কাগজটা দেয়া হলো। তিনি কলমের দুই টানে একটা গরু এঁকে ফেললেন। কি চমৎকার গরু, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ছবি দেখে জাপানি এবার সোল্লাসে চেঁচিয়ে ওঠে, মিকা 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 ইট, মিকা ইট। আমরা সবাই বুঝলাম মিকা মানে গরু এবং সে গরু খায়। চাকমা বন্ধুটি তার ইচ্ছে মতো জাপানি শব্দ আবিষ্কার করছে। আমি ভদ্রলোককে বললাম, আপনি তো ভালো ছবি আঁকেন। তিনি বিব্রতভাবে একটু হেসে বললেন, এই আর কি। আমার মনে পড়ল একেই আমি প্রথমবার দেখেছিলাম দেয়ালে ঝোলানো ছবিটার দিকে মুগ্ধভাবে তাকিয়ে থাকতে। ভদ্রলোক চুপচাপ মানুষ, শখের লেখক। এমনিতে কি এক বিদেশি কোম্পানিতে চাকরি করেন, বিয়ে থা করেনি, একা একা থাকেন। সম্ভবত ইনি ছবিটা নিয়েছেন। গরু বন্ধুটি আমাকে একপাশে টেনে নিয়ে বলল, দেখলি, তোর আর বের করতে হলো না কে ছবি আঁকতে পারে, এমনিতেই বের হয়ে গেল। তোর এই জাপানি শালাকে দিয়ে খুব লাভ হলো তো। জাপানি শালা কাছাকাছি ছিল। এগিয়ে এসে গলা নামিয়ে গরু বন্ধুটিকে ফিসফিস করে বলল, দেখেন, আমি জাপানি শালা না, আমি খুব ভালো বাংলা জানি। শুনে আমার বন্ধুর চোয়াল ঝুলে পড়লো। বুক চেপে ধরে খাবি খেতে খেতে সে কোনো মতে একটা চেয়ারে বসে পড়ল। তার অবস্থা দেখে আমি আর কিছুতেই হাসি আটকে রাখতে পারি না। কিন্তু আমার চাকমা বন্ধুটি নির্বিকার মুখে দাঁড়িয়ে থাকে। আমার অবস্থা আয়ত্তের বাইরে চলে যাবার আগে তাড়াতাড়ি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। শেষ মুহূর্তে আমার গরু বন্ধুটি কোনো মতে একটু ধাতস্থ হয়ে ছুটে এসে আমাদেরকে গেটের বাইরে এসে ধরলো। চাকমা বন্ধুটির হাত ধরে বলল, ভাই, মাফ করে দেবেন আমাকে, বাংলা জানেন না ভেবে কত কি বাজে কথা বলেছি। চাকমা বন্ধুটি হাসি মুখে বলল, সে কিছু মনে করেনি, পুরোটাই সে একটা মজা হিসেবে নিয়েছে। সত্যিই তাই। বাসার বাইরে এসে তার ছোট ছোট চোখগুলো আরো ছোট করে সেই যে হাসা শুরু করেছে, আর থামার নাম নেই। পরদিন গরু বন্ধুটির সাথে আমার সেই ভদ্রলোকের বাসায় যাবার কথা। তাকে কিছু বলা হবে না। সত্যি যদি ছবিটি পাওয়া যায় সুযোগ মতো, সেই ছবিটি তার নিজের আঁকা ছবি দিয়ে পাল্টে দেয়া হবে। ছবিটা সত্যিই যদি তার বাসায় থাকে, আমি আশা করে আছি সেটা খুঁজে পাওয়া খুব কঠিন হবে না। ছবিটা যখন তার এত পছন্দ, নিশ্চয়ই সেটি সবসময়ই দেখেন, তাই লুকোনো থাকলেও আশেপাশেই থাকবে। আমাদের দেখে ভদ্রলোক কেমন জানি ভাবাচেকা খেয়ে গেলেন। বললেন, একটু দাঁড়ান। তারপর ভেতরে ঢুকে কি একটা করে এক মুহূর্ত পরেই আবার বেরিয়ে এসে বললেন, আসুন, ভেতরে আসুন। আমি তখন নিঃসন্দেহ হলাম যে ছবিটা সত্যিই তিনি নিয়েছেন। ভেতরে ঢুকে তিনি চট করে লুকিয়ে ফেলেছেন। আমার গরু বন্ধুটি আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসলো। ভদ্রলোকের বাসায় ঢুকে আমার চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর করে সাজানো ঘর আমি আগে দেখিনি। ঘরের দেয়ালে চমৎকার সব জল রং, তেল রঙের ছবি। চারদিকে দেশি বিদেশি ছোট বড় নানান ধরনের মূর্তি, সেলফ, বোঝাই অসংখ্য বই। ভদ্রলোক রুচিশীল, এক নজরেই সেটা বোঝা যায়। আমার হঠাৎ করে মনে হলো ছবিটি আসলে এর বাসাতেই মানায়। গরু বন্ধুটির কাছ থেকে নিয়ে তিনি ঠিক কাজই করেছেন। একবার মনে হলো ছবিটা বের করার চেষ্টা না করে ফিরে যাই, কিন্তু এত কিছু করে এখন ব্যাপারটি শেষ না করার মানে হয় না। আমি তাই রুমাল বের করে একবার নাক ঝাড়লাম। এটা একটা ইঙ্গিত।
এটা করলে আমার গরু বন্ধুটির ভদ্রলোককে ভেতরে নিয়ে যেতে হবে, বাথরুমে যাবে বলে। আমার বেশ কয়েকবার নাক ঝাড়তে হলো, কারণ গরু বন্ধুটি ভাবছিল আমার বুঝি ঠান্ডা লেগেছে আর আমি সত্যি সত্যিই নাক ঝাড়ছি। যাই হোক, শেষ পর্যন্ত সে যখন বুঝতে পারলো এটা সেই ইঙ্গিত, লাফিয়ে উঠে দাঁড়িয়ে বলল সে বাথরুমে যাবে। একটু বাথরুমটা দেখিয়ে দিতে হবে, অন্তত কাঁচা অভিনয়। যে কেউ দেখে বুঝতে পারবে এটি অতি অভিনয় হয়ে যাচ্ছে, কিন্তু কি আর করা যাবে। তাকে বেশ খানিকক্ষণ আটকে রাখার জন্য কয়েকটা কায়দা শিখিয়ে দিয়েছিলাম, যেমন তার বুক পকেটে খুচরা পয়সা থাকবে, উবু হয়ে খুলে যাওয়া জুতোর ফিতে বাঁধার সময় ঝনঝন করে পয়সাগুলো মেঝেতে পড়ে যাবে। দুজনে মিলে পয়সা কুড়োনোর সময় সে বলবে পকেটে একটা আংটিও ছিল। দুজনে মিলে তখন তন্ন তন্ন করে আংটিটা খুঁজতে থাকবে। সেটি পাবে না, কারণ আংটিটা তার প্যান্টের পকেটে। আমি যখন ভেতর থেকে একবার কেশে উঠবো, সে হাফ প্যান্টের পকেটে হাত দিয়ে আংটিটা পেয়ে যাবে। তখন দুজনে মিলে ফিরে আসবে। ওরা বেরিয়ে যাবার সাথে সাথেই আমি উঠে দেয়ালের ছবিগুলো লক্ষ্য করতে থাকি। যে ছবিটার ফ্রেম চুরি যাওয়া ছবিটার মতো বড়, সেটার কাছে গিয়ে একটু লক্ষ্য করতেই বুঝতে পারলাম ওখানে আসলে দুটো ফ্রেম, একটার উপরে আর একটা উল্টানো, সেটার উপরে অন্যটা সোজা। এমন ভাবে রাখা হয়েছে ভালো করে লক্ষ্য না করলে বোঝা যায় না এখানে দুটি ফ্রেম। চমৎকার বুদ্ধি। আমি নিচেটা না দেখেই বুঝতে পারি এই সেই ছবিটা। সত্যি তাই, ছবিটা নামিয়ে এক দৌড়ে গাড়িতে রেখে আসার সময় আরো একবার মনে হলো কাজ নেই ছবিটা নিয়ে আর। গরু বন্ধুটির কাছে এই ছবির কি মূল্য আছে, কিন্তু ব্যাপারটি যে বুদ্ধি খাটিয়ে বের করেছি সেটা ভদ্রলোককে না জানালেও ঠিক তৃপ্তি হচ্ছে না। তাই ছবিটা রেখে ভদ্রলোকের আঁকা ছবিটা নিয়ে এসে সেটার নিচে রেখে আবার আগের মতো করে রেখে দিলাম। সব মিলিয়ে 1 মিনিটও লাগলো না। আমরা চলে যাবার পর ভদ্রলোক যখন ছবিটা উল্টাবেন তখন তার মুখের অবস্থা কি হবে খুব দেখার ইচ্ছা হচ্ছিল। আমি সোফাতে বসে আগের পরিকল্পনা মতো একবার কাশলাম। আমার গরু বন্ধুটি আমার কাশি শুনেও সে তার আংটিটি খুঁজতে থাকে। এত তাড়াতাড়ি যে হয়ে যেতে পারে তার বিশ্বাস হচ্ছিল না। বসে থেকে বিরক্ত হয়ে বাধ্য হয়ে আমিও ভেতরে গিয়ে আংটি খোঁজার যোগ দিলাম। একটু পরে বললাম, তোর প্যান্টের পকেটে নেই তো? হয়তো ওখানেই আছে। সে প্যান্টের পকেটে হাত দিয়ে সেটা পেয়ে গিয়ে আবার খুশি হওয়ার একটা অতি অভিনয় করলো। আমরা বেশ খানিকক্ষণ গল্প করে চা খেয়ে চলে এলাম। ভদ্রলোক চমৎকার মানুষ, তাকে এরকম একটা খোঁচা দিতে আমার খারাপই লাগছিল, কিন্তু কি আর করা যাবে। বের হয়েই বন্ধুটি জিজ্ঞেস করলো, পেয়েছিস? আমি মাথা নাড়তেই আমার পিঠে প্রচন্ড থাবা মেরে বলল, সাব্বাস, তোর আসলে পুলিশে যাওয়া উচিত ছিল, বড় সিআইডি হতে পারতি। এজন্যে তাকে আমি গরু বলি। অন্য যে কেউ হলে আমাকে শার্লক হোমস বা নিদেন পক্ষে পেরি মেশনের সাথে তুলনা করত, কিন্তু পুলিশের বাইরে কিছু জানলে তো। আমি বললাম, তোর ছবিটা বের করে দিলাম, আমাকে কি দিবি? কি চাস? তোর ছবিটা 1 সপ্তাহ আমাকে রাখতে দিবি? 1 সপ্তাহ মোটে, তুই 1 মাস রাখ, তোকে আমি ছবিটা দিয়েই দিতাম। কিন্তু কেমন জানি ছবিটার উপর মায়া পড়ে গেছে। ছবিতে মেয়েটার চোখগুলো দেখলে মাথা খারাপ হয়ে যায়। পরিষ্কার একটা মিথ্যা কথা বলল। ও ছবির কিছুই বোঝে না। আমি কিছু মনে করলাম না। শিল্পের সমাদরের ভান তো সবাই করে, এ আর নতুন কি। ছবিটা 1 মাস আমার বাসায় থাকলো। 1 মাস পরে গরু বন্ধুটি এসে ছবিটা নিয়ে গেল। আমি তাকে বললাম, ছবিটা টাঙানোর পর প্রথম যেদিন সেই ভদ্রলোক তার বাসায় আসবেন আমাকে যেন জানানো হয়। আমি দেখতে চাই তিনি কি করেন। খবর পেয়ে একদিন আমি তার বাসায় গেলাম। যথাসময়ে সেই ভদ্রলোক এসে হাজির হলেন। মনে হলো ব্যাপারটি খুব সহজভাবেই নিয়েছেন। শেয়ানে শেয়ানের লড়াই, না নিয়ে উপায় কি। ঘরে ঢুকে মামুলি কথাবার্তা বলে হেঁটে হেঁটে ছবিটার কাছে গেলেন। 1 মুহূর্ত তাকিয়ে থেকে একটু চমকে উঠলেন। তার মুখে বিস্ময় ফুটে উঠল। আস্তে আস্তে তিনি ঘুরে তাকালেন। আমি তার দিকে তাকিয়েই ছিলাম। আস্তে বাম চোখটা একটু মটকালাম। ভদ্রলোকের মুখে খুব ধীরে ধীরে একটা হাসি ফুটে ওঠে। আস্তে আস্তে তার হাসি আরো বিস্তৃত হয়। সোফাতে বসে তিনি হাসতেই থাকেন। আমিও হাসতে থাকি, কারণ
শুধু আমিই জানি তিনি কেন হাসছেন। এটা আসল ছবি নয়। আমি একজনকে দিয়ে নকল করিয়ে গরু বন্ধুটিকে নকল ছবিটা ফেরত দিয়েছি। তবে ফ্রেমটা আসল ফ্রেম, তাতে কোনো ভুল নেই। আসল ছবিটা আমার কাছে আছে, ভদ্রলোককে ফিরিয়ে দেব বলে রেখেছি। কয়দিন যাক, তখন গরু বন্ধুকে সব খুলে বলতে হবে। যদি আবার সেই ছবির জন্য হইচই শুরু করে, পুরো ব্যাপারটা আবার গোড়া থেকে শুরু করা যাবে। বেচারাকে না বলে দিলে সে বলতে পর্যন্ত পারে না কোনটা আসল ছবি। সাধে কি আর আমি তাকে গরু বলি?